আপার প্রাইমারির জন্য যে তোমাদের সোশ্যাল সায়েন্সের অংশ ভূগোল, এই ভূগোল কিন্তু তোমাদের প্রায় 10 থেকে 15টি কিন্তু পরীক্ষায় আসবেই। তো দেখো, একদমই যে খুবই কঠিন তা কখনোই নয়, আবার খুবই যে সোজা সেটাও নয়। তোমাদের খুব ভালোভাবে আগে থিওরি পড়তে হবে এবং এই থিওরির সঙ্গে তোমাদের পড়তে হবে কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের এমসিকিউ। তো আমি আগে কি করব, তোমাদের থিওরি খুব ভালোভাবে পড়াবো এবং এই থিওরি পড়ানোর পর এই সমস্ত থিওরির উপরে কি ধরনের সিটেটে তোমাদের প্রশ্ন করেছে, এছাড়াও আরও কি ধরনের প্রশ্ন তারা করতে পারে, আমি সমস্ত কিছু কিন্তু তোমাদের এখানে করাবো। তাহলে দেখো, আমরা আজকে পড়ব যে গ্লোব কি, এই গ্লোবের বৈশিষ্ট্য কি, গ্লোব আমরা কেন তৈরি করেছি। তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আসো, ফার্স্টে দেখো, এই যে গ্লোব, এই গ্লোবের সংজ্ঞাটা আমরা আগে ভালো করে দেখে নিই। চলো, তাহলে দেখো, গ্লোব হলো পৃথিবীর একটি ত্রিমাত্রিক ক্ষুদ্র মডেল যা গোলাকার আকারে পৃথিবীর আসল রূপকে দেখায়। অর্থাৎ পৃথিবী যেভাবে নিজের অক্ষের চারিদিকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘূর্ণন করে, পৃথিবী যেমন দেখতে হয় ঠিক তেমনি হয় গ্লোব। এই কথার অর্থ হলো, দেখো, যে এই বিশাল আকৃতির পৃথিবীকে আমরা কখনো কারোর সামনে রিপ্রেজেন্ট করতে পারি না। আমরা কখনো একে কোনো শিক্ষার ক্ষেত্রে দেখাতে পারি না। আমরা এই পৃথিবীর সঠিক অবস্থান সহজ উপায়ে বের করতে পারি না। এই কারণে এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য এই বিশাল আকৃতির পৃথিবীর একটি ছোট রূপ বা 3D মডেলের রূপ দেওয়া হয় বা আকৃতি দেওয়া হয়, যার নাম হলো কিন্তু গ্লোব। এবার দেখো, যে এই যে গ্লোব শব্দটি, এই গ্লোব শব্দটি কোন শব্দ থেকে এসেছে। তাই মনে রাখবে, গ্লোব শব্দটি একটি ল্যাটিন শব্দ, গ্লোবাস। পরীক্ষায় বারবার দিয়েছে তোমাদের যে গ্লোব শব্দটি কোন শব্দ থেকে আগত। আমরাও বলবো গ্লোব শব্দটি ল্যাটিন শব্দ গ্লোবাস থেকে এসেছে এবং এই গ্লোবাস শব্দের অর্থ গোলাকার। কি বলো? গোলাকার। তাহলে এই হলো তোমাদের গ্লোব কি এবং গ্লোব শব্দের উৎস কি। এবার আমরা দেখি যে এই যে গ্লোব, এই গ্লোবের কি বৈশিষ্ট্য, অর্থাৎ পৃথিবীর সাথে এই গ্লোবের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কের দিক থেকে আমরা দেখি যে গ্লোবের কি ধরনের বৈশিষ্ট্য আছে। দেখো, প্রথম 1 নম্বর দেখো, গ্লোব গোলাকার পৃথিবীর মতোই। 2 নম্বর দেখো, পৃথিবীর আকার ও আকৃতি হুবহু অনুকরণ করে, তবে ছোট আকারে। তাহলে এই দুটি লাইনের অর্থ দেখো, যে পৃথিবীর যে ধরনের আকার, পৃথিবীর যে ধরনের আকৃতি, তো আমরা জানি যে পৃথিবীর আকার ও আকৃতি হয় গোলাকার। অর্থাৎ পৃথিবীর সুমেরু এবং কুমেরু এই দুই পাশে কিছুটা চাপানো এবং এর মাঝের, অর্থাৎ এই দুই সাইডে আমরা দেখবো একটু বের করানো। তো এই আকৃতির উপর ভিত্তি করে কিন্তু একটা গ্লোব তৈরি করা হয়। অর্থাৎ পৃথিবীর যা আকৃতি, যে আকার, অর্থাৎ পৃথিবী যে গোলাকার, তেমনি গ্লোবও কিন্তু একটা গোলাকার আকৃতির মডেল। ক্লিয়ার পুরো প্রত্যেকের? আচ্ছা, এবার দেখি আমরা অক্ষ ও ঘূর্ণন। গ্লোব সাধারণত একটি কাত হওয়া অক্ষের উপর বসানো থাকে এবং এটি প্রায় 23.5 ডিগ্রি কোণে হেলে থাকে। দেখো, এই লাইনটির অর্থ দেখো, যে কেন পৃথিবী 23.5 ডিগ্রি কোণে হেলে থাকে, যে কারণে এই গ্লোবকেও 23.5 ডিগ্রি কোণে হেলানো হয়েছে। মনে করা হয় যে যখন পৃথিবীর সঙ্গে কোনো ভারী বস্তু সংঘর্ষ করে, সে সময় পৃথিবীর যে অক্ষরেখা, সেই অক্ষরেখা থেকে কিছুটা হেলে 23.5 ডিগ্রি কোণে অবস্থান করে এবং এই সময় কি হয়, চাঁদের উদ্ভব হয়।
যে চাঁদ পৃথিবীর চারদিকে কিন্তু ঘুরতে থাকে বা ঘূর্ণন করতে থাকে, যেখানে পৃথিবী এবং চাঁদের মধ্যে একটি আকর্ষণ বল কাজ করে, যে আকর্ষণ বল পৃথিবীকে আর কখনো 23.5 ডিগ্রি হেলানো থেকে কি বলো আটকাতে পারেনি। অর্থাৎ এই চাঁদ এবং সূর্যের মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলের জন্য পৃথিবী এখনো কিন্তু 23.5 ডিগ্রি কোণে কিন্তু হেলে থাকে। এই কারণে মনে রাখবে যে এই যে গ্লোব দেখো, এই যে গ্লোবটা দেখো, এই গ্লোবে দেখো একটা জিনিস দেখো, গ্লোবে দেখো যে এই গ্লোবের এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট দেখো, দুটি পয়েন্ট দেখো। যেমন পৃথিবী তার নিজের অক্ষের উপর চারিদিকে ঘোরে, তেমনি দেখো এই গ্লোবেও মনে করা হয় এটি একটি কাল্পনিক একটা অক্ষ, যে অক্ষের সঙ্গে কিন্তু গ্লোবটি 23.5 ডিগ্রি কোণে হেলানো আছে। এবং এইভাবে কিন্তু গ্লোবটি ওয়েস্ট থেকে ইস্টের দিকে কিন্তু ঘূর্ণন করে। মনে থাকবে পুরোটা, মনে থাকবে আমার কথা, যে পৃথিবী যেমন 23.5 ডিগ্রি কোণে তার অক্ষের চারিদিকে ঘূর্ণন করে, তেমনি গ্লোবও তার অক্ষের চারিদিকে 23.5 ডিগ্রি কোণে ঘূর্ণন করে ওয়েস্ট থেকে ইস্টে, অর্থাৎ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। ক্লিয়ার পুরো? আচ্ছা, আমরা পরের লাইনটি দেখি। মানচিত্র অঙ্কন। গ্লোবের গায়ে মহাদেশ, দেশ, সমুদ্র, দ্বীপপুঞ্জ, অক্ষাংশ, দ্রাঘিমাংশ ইত্যাদি অঙ্কিত থাকে। তাহলে যেমন দেখো পৃথিবীতে আমরা মহাদেশ, মহাসাগর, ভিন্ন ভিন্ন দেশের অবস্থান আমরা দেখতে পাই, তেমনি কিন্তু এই গ্লোবেও কিন্তু দেখো ভিন্ন ভিন্ন মহাদেশ, ভিন্ন ভিন্ন দেশ, ভিন্ন ভিন্ন মহাসাগরকেও অঙ্কিত করা হয়েছে। অর্থাৎ পৃথিবীর অনুরূপকে আমরা শুধুমাত্র এইখানে বসিয়ে দিয়েছি পৃথিবীকে, আর কোনো কিছুই নয়। বোঝা হলো আমার কথা প্রত্যেকের? আচ্ছা, এবার দেখো পরের লাইন দেখো, প্রদক্ষিণযোগ্য। এটি ঘোরানো যায়, ফলে পৃথিবীর বিভিন্ন স্থান সহজে দেখা যায়। এর মানে কি দেখো, আমার হাতে দেখো একটা গ্লোব দেখো, আমার হাতে একটি গ্লোব দেখো, এই গ্লোবটিকে আমি ঘুরিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে আমি পৌঁছাতে পারি। আমি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সমস্ত কিছু আমি শো করতে পারি। বোঝালো প্রত্যেকের আমার লাস্টের পয়েন্টটি? আচ্ছা, এইবার দেখো আমরা পরের পয়েন্টে দেখছি। দেখো গ্লোবের ব্যবহার বা গুরুত্ব কি। 1 নম্বর দেখো, পৃথিবীর আকৃতি ও ঘূর্ণন বোঝাতে সাহায্য করে। তাহলে গ্লোবের গুরুত্ব হলো যে আমরা এই গ্লোবকে খুব সহজে পৃথিবীর মতো করে আমরা ঘোরাতে পারি, খুব সহজে আমরা পৃথিবীর আকৃতিকে দেখতে পারি। ওকে। নাম্বার 2 দেখো, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের অবস্থান বোঝাতে কাজে লাগে। এই যে পৃথিবীর চারিদিকে যে একটা কাল্পনিক অক্ষাংশ বা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা অঙ্কন করা হয়, তেমনি এই গ্লোবেও কিন্তু কাল্পনিক বা আমরা কিছু অক্ষরেখা বা দ্রাঘিমা রেখা অঙ্কন করে রেখেছি আমরা, যে অক্ষরেখা বা দ্রাঘিমা রেখার সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান আমরা নির্ণয় করতে পারি। তারপরে পয়েন্ট দেখো, মহাদেশ, মহাসাগর, দেশ ইত্যাদির আপেক্ষিক অবস্থান ও দূরত্ব বুঝতে সহায়ক করে। অর্থাৎ কোন একটি দেশ অন্য একটি দেশ থেকে কতটা দূরত্ব অবস্থিত, কোনো সাগর বা মহাসাগর থেকে কোনো একটি অন্য সাগর কতটা দূরত্ব অবস্থিত, তো এই সমস্ত কিছু কিন্তু আমরা এখানে আমরা বুঝতে পারি সামান্য এই ছোট 3D মডেলের গ্লোবের মাধ্যমে। এরপর দেখো, দিন রাত, ঋতু পরিবর্তন ইত্যাদি বৈজ্ঞানিক ধারণা বোঝাতে সাহায্য করে। অর্থাৎ কিভাবে দিন রাত হয়, কিভাবে ঋতু পরিবর্তন হয়, তা সমস্ত কিছু আমরা এই গ্লোবের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, যে কিভাবে কোন ঘটনা কখন ঘটে থাকে। বোঝালো প্রত্যেকের? তাহলে গ্লোবের কি কি গুরুত্ব,
প্রত্যেকটা তোমাদের পরীক্ষায় এসছে, একদম ভালো করে তোমরা মনে রাখবে। এবার আমরা আলোচনা করব গ্লোবের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা। আমি আজকে অক্ষরেখা আলোচনা করব এবং পরের দিন আলোচনা করব দ্রাঘিমা রেখা নিয়ে। তাহলে দেখো আমরা আলোচনা করি অক্ষরেখা নিয়ে। তাহলে অক্ষরেখা, অক্ষরেখা। আচ্ছা দেখো অক্ষরেখা, ফার্স্টে আমরা জানি যে অক্ষরেখা কি। তো অক্ষরেখা কি, দেখো যে সমস্ত রেখা পৃথিবীর ওয়েস্ট থেকে ইস্টে সমান্তরালভাবে অবস্থিত তাকে বলা কিন্তু অক্ষরেখা। কি বললাম বলো? আমি বললাম কি, দেখো যে সমস্ত রেখা পৃথিবীর ওয়েস্ট, এটা পশ্চিম দিক, এটা পূর্ব দিক, বোঝা হলো? তাহলে পৃথিবীর বা গ্লোব, আমরা গ্লোব পড়ছি তাহলে আমরা গ্লোব উচ্চারণ করি আমরা। তাই গ্লোবের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যে সমস্ত সমান্তরাল অক্ষরেখা আমরা অঙ্কন করি সেই সমস্ত রেখাকে বলা হয় অক্ষরেখা। ক্লিয়ার পুরো? তো দেখো এই অক্ষরেখার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটি অক্ষরেখা যেটি কিন্তু পৃথিবীকে দুই ভাগে বিভক্ত করে, দুই ভাগে বিভক্ত করে। দেখো তুমি আবার, তাহলে দাও এইভাবে কিন্তু একটি অক্ষরেখা পৃথিবীকে একদম মাঝ বরাবর দুই ভাগে বিভক্ত করে। বোঝালো? এই যে তোমরা অক্ষরেখা পেলে, একটু একটু নিচে নামিয়ে দেই, আমি এটাকে একটু নিচে নামিয়ে দেই। ব্যাস ব্যাস মোটামুটি ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এই যে তোমার একটি অক্ষরেখা, যে অক্ষরেখা পৃথিবীকে দুই ভাগে বিভক্ত করে সেই অক্ষরেখাকে বলা হয়, তোমরা মনে রাখবে, নিরক্ষরেখা। নিরক্ষরেখা। এবং এই নিরক্ষরেখার মান ধরা হয় 0 ডিগ্রি। বোঝালো প্রত্যেকের? বোঝালো প্রত্যেকের যে যে অক্ষরেখা পৃথিবীকে দুটি ভাগে বিভক্ত করে, অর্থাৎ যে অক্ষরেখা একটি গ্লোবকে দুটি ভাগে বিভক্ত করে সেই অক্ষরেখাকে বলা হয় কি বলো? নিরক্ষরেখা, যার মান কত? 0 ডিগ্রি। এবং দেখো এই নিরক্ষরেখা বা 0 ডিগ্রি অক্ষরেখার উত্তর দিকে এবং পূর্ব দিকে দুটি গোলার্ধ হয়। তাহলে উত্তর দিকে আমরা বলবো উত্তর গোলার্ধ। তাহলে এই পার্টটা, অর্থাৎ এই পার্টটা কিন্তু উত্তর গোলার্ধ, এই পার্টটি তোমার উত্তর গোলার্ধ। ওকে? এবং অর্থাৎ এই অংশটিকে আমরা বলবো দক্ষিণ গোলার্ধ। দক্ষিণ গোলার্ধ। এই নিচের অংশটি কিন্তু কি বলো? দক্ষিণ গোলার্ধ। এবার দেখো এই যে নিরক্ষরেখা, এই নিরক্ষরেখা থেকে আমরা উত্তরের দিকে যদি পৌঁছাই তাহলে আমরা মোট 90টি অক্ষরেখা দেখতে পাই। তেমনি আমরা যদি দক্ষিণ দিকে আসি তবু আমরা সেক্ষেত্রে আমরা মোট 90টি অক্ষরেখা দেখতে পাবো। তাহলে উত্তর দিকে মোট 90টি অক্ষরেখা, মোট 90টি অক্ষরেখা, এবং দক্ষিণ দিকে মোট 90টি আমার অক্ষরেখা দক্ষিণ দিকে। তাই টোটাল কতগুলি হলো? টোটাল আমার 180টি। টোটাল আমার 180টি অক্ষরেখা। মনে থাকবে প্রত্যেকের? তাই টোটাল আমার 180টি অক্ষরেখা। তাহলে পরীক্ষায় যদি তোমাদের দিয়ে দেয় যে পৃথিবীতে বা গ্লোবের কতগুলি অক্ষরেখা হয়, আমরা বলবো উত্তর দিকে 90টি আর দক্ষিণ দিকে 90টি, মোট কত? 180টি অক্ষরেখা। এবার দেখো তাহলে এই অক্ষরেখার মধ্যে একটা আমরা পড়ে নিয়েছি নিরক্ষরেখা, আরেকটি অক্ষরেখা আমরা পড়বো, অর্থাৎ আরেকটি নয়, আমরা এইখানে পড়বো মোটামুটি তোমার টোটাল হচ্ছে 4টি অক্ষরেখা। টোটাল 4টি অক্ষরেখা পড়বো। দেখো
তাহলে যেমন নিরক্ষরেখা, তাহলে এই নিরক্ষরেখা থেকে মনে রাখবে যত উপরে উঠবো তত 1 ডিগ্রি করে কিন্তু বাড়বে, তত 1 ডিগ্রি করে করে বাড়বে। তো এই 1 ডিগ্রি করে বাড়তে বাড়তে আমরা যখন পৌঁছাবো 23.5 ডিগ্রি কোণে, এইভাবে পৌঁছাবো আমরা 23.5 ডিগ্রিতে। তাই যখনই 23.5-এ পৌঁছাবো তখন একটি অক্ষরেখা পাওয়া যাবে আমাদের। কি বলবো, এবার দেখো এই নিরক্ষরেখার এইভাবে করতে করতে আমরা একদম 23.5 ডিগ্রিতে আমরা একটি অক্ষরেখা পাবো। কি বলো, আমরা এইভাবে করতে করতে 23.5 ডিগ্রিতে একটি অক্ষরেখা পাবো, এইভাবে 23.5 একটা অক্ষরেখা পাবো, যে অক্ষরেখার মান কত 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি নর্থ। এবং এই যে অক্ষরেখা পেলে তুমি, এর নামই কিন্তু কর্কট ক্রান্তি রেখা, এর নামই কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা। বোঝালা প্রত্যেকের? তাহলে নিরক্ষরেখা বা 0 ডিগ্রি অক্ষরেখার উপরে আমরা প্রত্যেক ডিগ্রি পৌঁছাতে পৌঁছাতে যখন 23.5 ডিগ্রিতে পৌঁছাবো তখন একটি ইম্পর্টেন্ট অক্ষরেখা পাবো যার নাম কর্কট ক্রান্তি রেখা। এবং এই কর্কট ক্রান্তি রেখায় ভারতবর্ষের মধ্য দিয়ে কিন্তু অতিক্রম করে। তো এই ডিটেলস আমরা অবশ্যই পরে কিন্তু আলোচনা করব। আচ্ছা, এরপর যদি আমরা দেখি, দেখো যখন আমরা 23.5 ডিগ্রির উপরে পৌঁছাবো তখন আমরা আরেকটি অক্ষরেখা পাবো, আমরা আরেকটি অক্ষরেখা পাবো এইখানে আরেকটি অক্ষরেখা পাবো, যে অক্ষরেখার মান হয় কিন্তু কত বলো 66.5 ডিগ্রি, 66.5 ডিগ্রি নর্থ। কত বলো 66.5 ডিগ্রি নর্থ, যার নাম কিন্তু সুমেরু বৃত্ত, যার নাম সুমেরু বৃত্ত, যার নাম সুমেরু বৃত্ত। এবং সর্বশেষে আমরা একদম সুমেরু পয়েন্টে পৌঁছাবো, এখানে একদম পয়েন্টে পৌঁছাবো, একে বলা হয় 90 ডিগ্রি নর্থ। একে বলা হয় যে অক্ষরেখা পাওয়া যায় তাকে আমরা বলবো 90 ডিগ্রি নর্থ। আচ্ছা, এরপরে দেখো আমরা পৌঁছাবো নিচের দিকে। দেখো তাহলে আমরা যখন নিরক্ষরেখার নিচে পৌঁছাবো মানে দক্ষিণ থেকে আসবো তখনও 1 ডিগ্রি করতে করতে আমরা পৌঁছাবো 23.5 ডিগ্রি সাউথ। কত বলো 23.5 ডিগ্রি সাউথ। তাহলে এটা কত আমার 23.5 ডিগ্রি সাউথ, আমি এই দিকে লিখছি, আমি এটা আমার 23.5 ডিগ্রি সাউথ। এবং এই যে অক্ষরেখা এর নাম আমরা মনে রাখবো মকর ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা মনে থাকবে প্রত্যেকের, এর নাম কিন্তু মকর ক্রান্তি রেখা। এরপর আমরা যখন আরো নিচের দিকে বা দক্ষিণে আসব এবং আরেকটি আমরা কি পাবো অক্ষরেখা পাবো, এইখানে আমরা প্রায় আরেকটি অক্ষরেখা পাবো। এইখানে এই অক্ষরেখার মান আমরা বলবো কত 66.5 ডিগ্রি সাউথ, 66.5 ডিগ্রি সাউথ। এবং এই যে 66.5 ডিগ্রি সাউথ এর একটি নাম হয়, সেই নামটি হয় কুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত মনে থাকবে, এর নাম হয় কুমেরু বৃত্ত। এবং সর্বশেষে আমরা আরেকটি দক্ষিণে একদম পয়েন্ট পাবো যার নাম মান কত 90 ডিগ্রি সাউথ, কত 90 ডিগ্রি সাউথ। তাহলে এইগুলো কিন্তু তোমার অক্ষরেখা। তবে আমি আরেকটু রিপিট করি তোমাদের, তাহলে আমরা বলবো যে একটা গ্লোব বা পৃথিবী, তাই গ্লোব বা পৃথিবীর পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যে সমস্ত কাল্পনিক রেখা বা রেখা আমরা অঙ্কন করি তাদের বলা হয় অক্ষরেখা। এই অক্ষরেখার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রেখা যেটি গ্লোব বা পৃথিবীকে 2 ভাগে ভাগ করে, একটা উত্তর গোলার্ধ, একটা তোমার দক্ষিণ গোলার্ধ। যখন আমরা নিরক্ষরেখার উপরে পৌঁছাবো
তখন আমরা দেখব যে 23.5 ডিগ্রিতে মোস্ট ইম্পর্টেন্ট একটি অক্ষরেখা যার নাম কর্কট ক্রান্তি রেখা, যেটি আমাদের ভারতবর্ষের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এবং আরেকটা আমরা পাবো কোথায় বলো, যে 23.5-এর উপরে আমরা পাবো 66.5 ডিগ্রি অক্ষরেখা যার নাম কি বলো, সুমেরু বৃত্ত। এবং এর উপরে আমরা পাবো কি বলো, 90 ডিগ্রি নর্থ। তেমনি আমরা যখন সাউথে আসব তখন দেখব যে নিরক্ষরেখা থেকে যখন নিচে আমরা আসবো 23.5 ডিগ্রি সাউথ, তখন তার নাম দেবো আমরা কি বলো, মকর ক্রান্তি রেখা। এই মকর ক্রান্তি রেখার যখন আমরা আরো নিচে পৌঁছাবো আমরা পাবো 66.5 ডিগ্রি সাউথ যার নাম কুমেরু বৃত্ত। এবং শেষে আসবো আমরা কি বলো, একদম 90 ডিগ্রি একদম দক্ষিণে। এবার মনে রাখবে যে এই যে দেখছো তুমি যে 0 থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, তো মনে রাখবে ধরো এটা আমার 0 ডিগ্রি আর এখানে 1 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, এটা 1 ডিগ্রি ধরো, তাহলে এদের মধ্যে যে পার্থক্য সর্বদা হয় 111 কিলোমিটার। পরীক্ষায় তোমাদের কোটি কোটিবার এসছে ভিন্ন ভিন্ন পরীক্ষায় যে দুটি অক্ষরেখার মধ্যে দূরত্ব কত, তাহলে আমরা কি বলবো যে এদের মধ্যে দূরত্ব হয় 111 কিলোমিটার। বোঝালা প্রত্যেকের, আশা করি। এইবার যদি কারো মনে প্রশ্ন হয় যে স্যার এইগুলি সমান্তরাল কেন, এই প্রশ্নটা অনেকে আসতে পারে। তো সমান্তরাল এইভাবে করা হয়েছে, দেখো যারা এই সমস্ত নিয়ে গবেষণা করেছেন তারাও কিন্তু প্রথমে এই সমান্তরালভাবে শুধু করেননি, ভিন্ন ভিন্নভাবে করেছেন, কিন্তু অবশেষে তারা কিন্তু যে কনক্লুশন এসছেন যে যদি সমান্তরালভাবে আমরা এই অক্ষরেখাগুলোকে রাখি তবে পৃথিবীর ভিন্ন ভিন্ন স্থানের দূরত্ব আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। তো এই কারণে মোটামুটি ধরো কি করা হয়, এই রেখাগুলোকে তোমার নিরক্ষরেখা সমস্ত কিছু একদম সমান্তরালভাবে করা হয়। আশা করি প্রত্যেকের বোঝা গেল। এইবার আমরা একটা নতুন টপিকে আসি যে এই যে নিরক্ষরেখা, এই নিরক্ষরেখা পৃথিবীর বা একটা গ্লোবের কোন কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়। ওকে, চলো দেখি আমরা তাহলে পরের টপিক। তাহলে দেখো এটি আমাদের কিন্তু দক্ষিণ আমেরিকা। তাহলে দক্ষিণ আমেরিকার এটি কি দেখো ইকুয়েডর, এই দেশটির নাম কি কলম্বিয়া, এই দেশটির নাম কি বলো ব্রাজিল। তাহলে আমরা দক্ষিণ আমেরিকার 3টি দেশ পেলাম, ইকুয়েডর, কলম্বিয়া, ব্রাজিল। ওকে, এরপর দেখো আমরা এখানে একটা ছোট একটা দ্বীপ পাবো, যে দ্বীপটার নাম কি সাউটোমে, সাউটোমে। ওকে, এরপর আমরা এখানে একটা দেশ পাবো, দেখো এই দেশটির নাম কি দেখো কঙ্গো। এরপর এইখানে একটা দেশ দেখো, এই যে দেশ একটা দেখো এর নাম গ্যাবন। এই একটা দেশ দেখো তোমরা, এই দেশটির নাম কি তোমার ডেমোক্রেটিক কঙ্গো। এরপর এখানে একটা দেশ দেখো এর নাম উগান্ডা। এরপর এখানে একটা দেশ দেখো এর নাম কেনিয়া। এরপর এখানে একটা দেশ দেখো যার নাম সোমালিয়া, যার নাম সোমালিয়া। তাহলে এই দেশটি কোথায় পাবে তোমরা, দক্ষিণ আফ্রিকাতে। ওকে, আচ্ছা, তাহলে এই দেশগুলো কোথায় পাবে তোমরা, আফ্রিকা মহাদেশে। তাহলে আবার বলি আমি, দেখো এখানে কি বলো সাউথোমে, এখানে কি আছে রিপাবলিক অফ কঙ্গো, এখানে দেখো কি দেখো গ্যাবন, এটি কি বলো ডেমোক্রেটিক কঙ্গো, এখানে দেখো উগান্ডা, এখানে দেখো কেনিয়া, আর এখানে দেখো কি বলো সোমালিয়া। এখানে একটা দ্বীপ দেখো মালদ্বীপ, এখানে একটা দ্বীপ দেখো ইন্দোনেশিয়া, এবং এখানে একটা ছোট্ট দ্বীপ দেখো তার নাম কিরিবতী। কি বলো কিরিবতী। তাহলে এই সমস্ত দেশের মধ্য দিয়ে বা মহাদেশের মধ্য দিয়ে কি বলো 0 ডিগ্রি বা নিরক্ষরেখা অতিক্রম করে। আচ্ছা, এইবার আমরা আর লাস্ট একটা টপিক দেখব যে এই যে নিরক্ষরেখা বা কর্কটক্রান্তি রেখা এদের মধ্যে জোন তৈরি হয়, কি কি ধরনের জোন তৈরি হয়, অর্থাৎ সূর্যের তাপমাত্রার ফলে কিছু জোন তৈরি হয়েছে, সেই জোনগুলো আমরা দেখি একটু করে। আসো দেখো, দেখো এই যে দেখো এই লাইনটি কি বলো, এই লাইনটি আমার নিরক্ষরেখা। কি বলো, এই লাইনটা আমার নিরক্ষরেখা।
তাহলে দেখো এই নিরক্ষরেখার উত্তরে এইদিকে 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি নর্থ, আর দক্ষিণে 23.5 ডিগ্রি সাউথ, 23.5 ডিগ্রি সাউথ। তাহলে 23.5 ডিগ্রি নর্থ থেকে 23.5 ডিগ্রি সাউথের মধ্যে সূর্য কিন্তু সর্বদা লম্বভাবে রশ্মি দেয়। এই কারণে এইখানে কিন্তু সবচেয়ে উত্তপ্ত অবস্থায় থাকে। এই জন্য এই যে জোন দেখছো, একটা জোন, এই যে জোন দেখছো, এই জোনটাকে বলা হয় টরিড জোন। কি বলো? টরিড জোন, বা একে আমরা বাংলায় বলবো কি বলো? উষ্ণমণ্ডল। একে আমরা বলবো উষ্ণমণ্ডল। একে বলা হয় টরিড জোন বা উষ্ণমণ্ডল। ক্লিয়ার পুরো? এরপর দেখো যখন 23.5 থেকে আমরা 66.5 ডিগ্রি নর্থে পৌঁছাবো, তখন এক ধরে আমরা জোন পাই। তাহলে এই একটা জোন দেখো, এখানে একটা জোন দেখো তোমরা, এখানে একটা জোন দেখো, এইভাবে এখানে জোন দেখো, এই যে একটা জোন। তেমনি দেখো 23.5 ডিগ্রি সাউথ থেকে 66.5 ডিগ্রি সাউথের মধ্যে আরেকটা আমরা জোন পাবো। দেখো আরেকটা আমরা জোন পাবো। দেখো এই জোনটাকে বলা হয় তোমার নাতিশীতোষ্ণ অঞ্চল বা নর্দার্ন টেম্পারেট জোন। একে বলা হয় নাতিশীতোষ্ণ অঞ্চল। নাতিশীতোষ্ণ, নাতিশীতোষ্ণ অঞ্চল বলা হয় একে। অর্থাৎ যেখানে সূর্যের তাপ পৌঁছায়, অবশ্যই পৌঁছায়, সেটা এই টরিড বা উষ্ণ মণ্ডল থেকে কম পরিমাণে। একে বলা হয় নাতিশীতোষ্ণ অঞ্চল। এরপর যখন আমরা একদম উত্তরে বা দক্ষিণে পৌঁছাবো, তখন দেখো অর্থাৎ 23.5 থেকে 90 ডিগ্রি নর্থ, এইদিকে 23.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি সাউথ, এইখানে একটা দেখো আমাদের জোন দেখো, এখানে একটা দেখো জোন দেখো, বা একটা অঞ্চল দেখো। এই অঞ্চলকে বলা হয় শীতল মণ্ডল বা হিমমণ্ডল। একে বলা হয় হিমমণ্ডল বা শীতল মণ্ডল। হিমমণ্ডল বা শীতল মণ্ডল, বোঝা গেল? তাহলে এই অংশটাকে বলা হয় হিমমণ্ডল বা শীতল মণ্ডল। তো এই অবধি থাকলো তোমাদের। এই পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমি নিয়ে আসবো, যেখানে তোমাদের দ্রাঘিমা সম্পর্কে আলোচনা করব, সময় রেখা নিয়ে আলোচনা করব, কিভাবে বিভিন্ন অবস্থানে সময় নির্ধারণ করা হয়, আমি প্রত্যেকটা তোমাদের কিন্তু শিখিয়ে দেব। এবং দেখো একটি আমাদের নতুন ব্যাচ শুরু হবে 5 অক্টোবর দুপুর 12:30 থেকে, যেখানে আমরা সমস্ত বিষয় কিন্তু তোমাদের পড়াবো খুবই একদম অল্প মূল্যে। তাহলে তোমাদের যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের ডেমো ক্লাস অ্যাটেন্ড করো এবং এসে ক্লাসগুলো তোমরা করো।